7টা যদি মনে করেন আমি 8টায় খাবার দিই একদিন, আর 8টা যদি 9টা বাজে দুধ দহন করি, আর কম করে না হলো দুধ 1.5 থেকে 2 লিটার দুধ কম হবে। 2 লিটার দুধ মানে 200 টাকা। এরকম যদি আপনার মানে কোনো না থাকে, টাইম ফ্রেম না থাকে, পার ডে যদি আপনি 200 টাকা লসের সম্মুখীন হন, এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনার হবে 6,000 টাকা, বছর হবে 72,000 টাকা। টাকা থাকলে আপনি খামার করতে পারবেন না। আপনি মনে করেন টাকা আছে আপনার 100 গরু কেনার, আপনি চাইলেই 2-1 ঘন্টায় কিনতে পারবেন, কিন্তু তারপরে কি করবেন? তারপরে আপনার এটার ম্যানেজমেন্ট আছে, এটার আপনার ফুড ম্যানেজমেন্ট আছে, এটার হেলথ ম্যানেজমেন্ট আছে, এটা আপনার গরুটা সুস্থ নাকি সুস্থ না আপনি বুঝতে পারবেন না। তো এখানে যদি আপনি মানে আপনার এক্সপিরিয়েন্স ছাড়া যদি আপনি বেশি গরু কিনেন, আপনি অনেক মানে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। মানে এটাতে কোনো ভুল নাই। আমি প্রথমে একটা গরু কিনি, একটা গরু কেনার পর ওটাকে পালার পর মনে করেন ওর খাবারের ব্যাপারে ধারণা হয় আমার, ওর মানে মানে হেলথ কন্ডিশন মেনটেনের ব্যাপারে ধারণা হয়, মেডিকেশনের ব্যাপারে ধারণা হয়, ওর রোগ টোগ যা আছে এগুলোর ব্যাপারে কমপ্লিটলি আইডিয়া ধারণা হয়। আফটার আমি সব নলেজ গেইন করার পরে তারপরে আমি যেমন পরিপূর্ণভাবে এখন আমি কনফিডেন্ট যে আমি পালতে পারি। আমার প্রথম গরুটা আমি 1,000 টাকা লাভে বিক্রি করি। গরুটা আমার কেনা ছিল আপনার 28,000, ধরেন খরচ ছিল ওখানে 2-3 হাজার টাকা খরচ ছিল। আমি গরুটা 32,000 টাকা বিক্রি করি। আমি ওই সময় যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমি টিউশনই করাইতাম, স্টুডেন্ট পড়াতাম। তো ওখান থেকে আমার যে আর্নিংসটা আসতো, সাথে সাথেই ধরেন আজকে রাত্রে বিক্রি করলাম, সাথে সাথেই আমি যেখান থেকে কিনি ওনারে ফোন দিলাম যে ভাই আমার গরু লাগবে, সাথে সাথে ভিডিও দেখালো, আমি ওটার উপর আরো 10-15 হাজার টাকা ক্যাশ ইন করলাম, আবার 2টা কিনলাম। এই শুরু হয়ে গেল, কেনা বেচা শুরু হয়ে গেল। আমিও মজা পেয়ে গেছি। তোমার কারণ একটার থেকে 2টা কিনলাম, 2টা বিক্রি করার পরে আবার মনে করেন পকেটে কিছু টাকা ছিল, আবার কিছু ইনক্লুড করলাম। ওই সময় কিনলাম 3টা, ওই 3টাও বিক্রি করলাম। 3টা বিক্রি করার পর আমার মোটামুটি আল্লাহর রহমতে মাশাআল্লাহ একটু ভালো অ্যামাউন্ট একটা প্রফিট আছে। তারপর ওটার সাথে আরো কিছু টাকা অ্যাড করলাম, কিনলাম 5টা। এমনি করতে 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 আজকে এই অবস্থায়। করোনার সময় যখন আমাদের ওই ডেইরি ফার্মটা ছিল, যেটা আমাদের মেন টেনশন ছিল যে ওখানে আমাদের ওই ফার্মটাতে আমাদের প্রায় 1.5 থেকে 200 লিটার দুধ পার ডে প্রডিউস হইতো। যেহেতু মানে আমাদের সবারই মানে রেস্ট্রিকশন ছিল বাইরে বের হওয়া নিয়ে যাওয়া নিয়ে, কিন্তু আল্লাহর কাছে অশেষ রহমত, আমার যে মেন টেনশন ছিল দুধ বিক্রি হবে নাকি, 200 লিটার দুধ ইটস নট অফ আ জোক। অনেক আল্লাহর রহমতে দেখা যেত যে ওখানে আমরা সকালে দুধটা আমরা মানে হোলসেলারের কাছে দিতাম, আর বিকালেরটা আমরা রিটেল বিক্রি করতাম। কিন্তু ওই করোনার সময় আমাদের হোলসেলারের কাছেও দেওয়া লাগে নাই। করোনার সময় সবাই তো মোটামুটি একটু হেলথ কনসিয়াস হয়ে গেছিল, যার কারণে আমাদের সব রিটেল হয়েছে করোনার সময়। ঢাকার মধ্যে ফার্ম করতে হলে সবার থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে ঘাস। ঘাস ছাড়া গরু করা অসম্ভব একটা ব্যাপার। আর ঢাকার মধ্যে সবার থেকে বড় আমাদের ক্রাইসিস হচ্ছে ঘাসের ক্রাইসিস, রাফেজ ক্রাইসিস। তো এখানে আপনি ঘাস বলেন, খড় বলেন, প্রোডাক্টের দাম কম কিন্তু ক্যারেজ কস্ট বেশি, ট্রান্সপোর্টেশন কস্ট বেশি। ঢাকা শহর এখানে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার দাম অনেক অনেক দাম। তো এইখানে অনেকেও যেমন আমার খামারে আসে বলে যে ভাই এই জায়গার মধ্যে আপনি গরু পালেন, এই জায়গা তো ভাড়া দিলে অনেক টাকা পাওয়া যায়। এখন আপু কথাটা হচ্ছে আমি ভাড়া দিলে টাকা পাবো ঠিক আছে, কিন্তু এটা তো একটা নেশা। তো এটা তো যারা নাকি গরুওয়ালা আছে, যারা নাকি আপনার মানে গরুর প্রেমী আছে, ওরাই বুঝবে। এই নেশায় আসক্ত যারা, ওরাই বুঝবে। এছাড়া তো ওরা কেউ তো বুঝবে না। যখন ফুল ফ্লেজেড ওয়েতে আমি বিজনেসে নামি, ওই সময় আমি মানে ভার্সিটির ফার্স্ট ইয়ার চলতেছিল, আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি সুন্দর মতন ভার্সিটি থেকে বেরো আমি ফার্মে চলে যেতাম। কারণ আমার টার্গেটই একটা ছিল, আমি জব করব না, আমি জব ক্রিয়েটার হব, আমি জব করব না। আমার ফ্রম দ্য বিগিনিং এটা আমার টার্গেট ছিল। আর যেহেতু আমি মানে পড়ালেখা শেষ করে আমি সিভি নিয়ে দৌড়াবো না, যেদিন থেকে আমার পড়ালেখা শেষ হবে আমার ওয়ার্ক স্পেস আমার জন্য ওয়েট করতেছে, আমি রেডি। তা আমার কোনো প্যারা যাতে আমার না হয়। মানুষ কি বলে এইটা একটা আমাদের মানে বাঙালি মেন্টালিটি আছে। সাপোজ আমি যদি এটা বলি, আমার বাবা মা বলতে পারে মানুষ কি বলবে, বলছে যখন এই ফার্ম বিজনেসটা শুরু করে বলছে মানুষ কি বলবে, এত বিজনেস থাকতে এই বিজনেস। এখন মানুষ কি বলে এটা শুনলে তো আমার হবে না। এখন আমি কোথায় কমফোর্ট, আমার কোথা থেকে কিরকম রিটার্ন অন ক্যাপিটাল আসে সেটা তো আমি জানি। গরু ফার্মের মালিক হওয়ার আগে আপনাকে আগে রাখাল হইতে হবে, তারপর আপনার মালিক হইতে হবে। এইখানে যদি আপনি মানে মানে অলসগিরি দেখান তাহলে আপনার কাজ হবে না। আপনার ওয়ার্কার আছে, আপনি চেয়ারে পা উঠে বসে থাকবেন, হবে না। সময়তে আপনাকেও মাঠে নামতে হবে, কাজ করতে হবে।